আপনারা এটিএন নিউজ দেখছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। সঞ্চালনায় আছি আমি জান্নাতুল ফেরদাউস কবিতা। দর্শক, আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও। আসন্ন এই নির্বাচন ঘিরে আজ থেকেই শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচারণা এবং এই নির্বাচনী প্রচারণার জন্য 20 দিন সময় দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ আগামী 20 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এবং আজকে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে শুরু হয়েছে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা। সকাল 10:50 কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। তারেক রহমান কিন্তু ঠিক তার মায়ের মতোই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সিলেটের মানুষের মধ্যে আসলে নির্বাচনী উত্তাপটা কেমন এবং তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা কেমন আছে সেটা একটু জানবো। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু কিন্তু আছেন সেখানে গতকাল থেকেই। আজকের যে জনসভাটি হয়ে গেল সেখানে তারেক রহমান আসলে কি তুলে ধরেছেন, তাদের যে পরিকল্পনা দেশের মানুষকে নিয়ে এবং নির্বাচনের পরে তারা কিভাবে তাদের দলকে নিয়ে এগিয়ে যাবেন, দেশের মানুষের জন্য তারা কি কাজ করবেন, সেই বিষয়গুলো আমরা একটু জানবো। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে আমরা একটু সংযুক্ত হতে চাই। মিন্টু, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? মিন্টু, সিলেটের মানুষের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? সেখানে যারা সাধারণ মানুষ যারা আছেন, দলের কর্মী সমর্থক, আজকের জনসভাকে কেন্দ্র করে আসলে কি কার্যক্রম হয়ে গেল, মানুষের আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন? দলের প্রতি মানুষের প্রত্যাশার জায়গাগুলো একটু জানতে চাইব এবং দলের কি প্রতিশ্রুতি সিলেটবাসীর প্রতি আছে সবকিছু মিলে একটু আমাদেরকে জানাবেন। ঠিকই বলেছেন। আজকে থেকেই আপনি জানেন যে আনুষ্ঠানিক যে প্রচারণা, ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে সেটি শুরু হয়ে গেছে এবং সিলেটে একটি ঐতিহাসিক একটি জনসভা আমরা বলতে পারি। সেই ঐতিহাসিক জনসভার মধ্যে দিয়ে কিছুক্ষণ আগেই সেই জনসভাটি শেষ হয়েছে এবং সেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি আসলে তার মায়ের মতোই, এর আগে যদি রাজনৈতিকভাবে যদি বিশ্লেষণ করা যায় সেক্ষেত্রে বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে তিনি যতবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেখানে কিন্তু তিনি এই সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহের যে মাজার সেটি জিয়ারত করেই তিনি কিন্তু তার যে নির্বাচনী যে কার্যক্রম সেটি শুরু করতেন এবং সেক্ষেত্রে তারেক রহমানও কিন্তু তার মায়ের পথ ধরেই কিন্তু রাজনীতিতে যে এগিয়ে যাওয়া কিংবা নির্বাচনের যে কার্যক্রম শুরু করা সেটি আমরা বলতে পারি। আর সিলেটের মানুষের একজন হতাশা আছে, সেটি আসলে কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ার একটা হতাশা আছে এবং তারা মনে করছেন যে তাদের এবার যে নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে তাদের একটা কাঙ্ক্ষিত একটি পরিবর্তন আসবে, সেটি তারা প্রত্যাশা করছেন। আর আরেকটা আবেগ ভালোবাসার জায়গাটা হচ্ছে যে তারেক রহমানের শ্বশুর বাড়ি কিন্তু এই সিলেটের দক্ষিণ সুরমায় তার শ্বশুর বাড়ি। ফলে এই সিলেটবাসীর কাছে একটি বাড়তি আগ্রহের জায়গা যে তাদের দামান যে দুলাভাই, সেই দুলাভাই সিলেটে এসেছে। ফলে যখনই তিনি যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু দুলাভাই করে একটি তারা কিন্তু সেই স্লোগান দিচ্ছেন এবং সেই সঙ্গে তারা প্রত্যাশা করছেন যে দীর্ঘদিন তারা যে নির্বাচনে আগ্রহের জায়গা যে তাদের দামাদ অর্থাৎ তাদের যে দুলাভাই, সেই দুলাভাই সিলেটে এসেছেন। ফলে যখনই তিনি যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু দুলাভাই করে একটি স্লোগান হচ্ছে এবং স্লোগানে তারা কিন্তু সেই স্লোগান দিচ্ছেন এবং সেই সঙ্গে তারা প্রত্যাশা করছেন যে দীর্ঘদিন তারা যে নির্বাচনে অংশগ্রহণ করতে ভোট দিতে পারেননি, সেই এবারে একটি অবাধ এবং সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে এবং তারেক রহমানের যে বক্তব্য, সেই বক্তব্যের যদি মূল অংশগুলি যদি বলি সেক্ষেত্রে তিনি বলেছেন যে আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে তারা সারা দেশব্যাপী যে উন্নয়ন কার্যক্রম নিয়েছেন, বিশেষ করে ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষকদের জন্য কার্ড দেওয়া, এর পাশাপাশি যদি বলে থাকি সেক্ষেত্রে তিনি খাল খননের কথাও কিন্তু আজকে উল্লেখ করেছেন। এর পাশাপাশি তিনি বলেছেন যে একটি দল
হচ্ছে ভোটারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তারা বলছে যে এবং তিনি এভাবে উদাহরণ দিয়েছেন যে বেহেশত, দোজক, পৃথিবী সব কিছুর মালিক আল্লাহ। তো এক্ষেত্রে এই আল্লাহ যেটির মালিক সেটি যদি অন্য কেউ দেওয়ার কথা বলে সেটা এক ধরনের কুফরি হয় কিনা সেটি কিন্তু ভোটারদের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেন। এবং এর পাশাপাশি তিনি বলেছেন, তার স্লোগানটা ছিল এরকম, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এটি তিনি বারবারই বলার চেষ্টা করেছেন এবং বাংলাদেশের মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়নই হবে তার একমাত্র ভাবনা, কাজ, এবং সেভাবেই তার পররাষ্ট্রনীতি তিনি নির্ধারণ করবেন সেই বিষয়টি উল্লেখ করেছেন। আজকে যখন তিনি এই সমাবেশে তিনি যখন অংশগ্রহণ করেন সে সময় কিন্তু সিলেটে বিএনপির যারা নির্বাচনে অংশ নিচ্ছেন 6টি আসন রয়েছে, সেই 6টি আসনের যারা প্রার্থী, সেই সঙ্গে পাশাপাশি সুনামগঞ্জ আসনের যারা প্রার্থী তারা মঞ্চে ছিলেন এবং বক্তৃতা তারাও দিয়েছেন। এবং সেই সঙ্গে মঞ্চের ঠিক পাশেই গুম এবং খুন হওয়া এবং 24শে যারা শহীদ সেই পরিবারের সদস্যরা তারা মঞ্চের পাশে ছিলেন। আর নেতাকর্মীদের কথা যদি বলি, তারা বলছেন যে দীর্ঘ 22 বছর পর কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন তারেক রহমান, তাদের দুলাভাই একদিকে তারা বলছেন, অন্যদিকে তারা বলছেন যে তাদের দলের প্রধান, ফলে তাদের জন্য একটা আবেগ, ভালোবাসা, অনুভূতির একটি জায়গা। এবং আমরা খেয়াল করেছি যে আসলে যে মঞ্চের যে আলিয়া মাদ্রাসা যে মাঠ, সেই মাঠটি কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ এবং এর আশেপাশে যে এলাকাগুলোতে অবস্থান নিয়েছিল। এখন আসলে আমরা একটু সামনের দিকে দেখাতে চাই, তার গাড়ি বহরটি এগিয়ে যাচ্ছে মৌলভীবাজারের দিকে, কারণ মৌলভীবাজারের তার পরবর্তী যে জনসভা রয়েছে সেই জনসভা পরে তিনি হবিগঞ্জ যাবেন, হবিগঞ্জের পরে তিনি যাবেন ব্রাহ্মণবাড়িয়ার পরে ভৈরব হয়ে, অর্থাৎ আরও 6টি তার যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু রয়েছে। বলা যায় যে শুধু সিলেট নয়, সিলেট থেকে শুরু করে নারায়ণগঞ্জ পর্যন্ত তার আজকে এই কর্মসূচিটি রয়েছে। তো আমরা এই গাড়ি বহরের সঙ্গে আছি, ফলে যখনই যেই ধরনের কর্মসূচি পালন হবে সেই সঙ্গে তার যে বক্তব্য সেই বক্তব্য আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। এই ছিল বলতে গেলে এখনকার মতো। জি, আপনাকে ধন্যবাদ মিন্টু। আমরা জানছিলাম বিএনপির আজকের প্রচারণার শুরুর দিনে যে জনসভা তারেক রহমান কি বললেন, আসলে সিলেটবাসী তার প্রতি প্রত্যাশা এবং তারা কি করতে চায় সেই বিষয়টি নিয়ে জানছিলাম। আজকে থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে সেটা আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত প্রার্থীরা চালাতে পারবেন। আজকের দিনে আসলে বিভিন্ন রাজনৈতিক দল শুরুর দিনটা তারা কিভাবে তাদের প্রচারণার কাজগুলো চালাচ্ছেন, তাদের কার্যক্রম সম্পর্কে আমরা আরও জানবো। এই মুহূর্তে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা বিরতি নিয়ে ফিরে আসছি আরও কিছু জানার জন্য। ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। দর্শক, আমরা এই মুহূর্তে জানতে পারলাম ঢাকা কলেজ এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। উত্তেজনার পারদটা সেখানে আসলে এই মুহূর্তে কেমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, স্বাভাবিক ঠিকঠাক আছে কিনা, সংঘর্ষ কমেছে কিনা কিছুটা, সেই বিষয়টা একটু জানতে চাইবো। আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার সেই স্পটে উপস্থিত আছেন। সম্রাট, আসলে কি নিয়ে এমনটা হয়েছে আদ্যপান্ত কি একটু বিস্তারিত আপনার মাধ্যমে তুলে ধরতে চাই। সম্রাট আনোয়ার আছেন সেখানে, আমরা একটু তার সঙ্গে যুক্ত হচ্ছি। সম্রাট, কি বিষয় নিয়ে আসলে এমন হয়েছে? এটা তো আমরা প্রায়শই শুনি ঢাকা কলেজের সাথে অন্যান্য জায়গায় যে সংঘর্ষের ঘটনা টুকটাক আমরা কিন্তু কিছুটা মাঝে মাঝে শুনতেই পাই। এখন আসলে কি বিষয়ে এরকমটা হয়েছে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, এবং সেখানে এখন পরিস্থিতি কেমন আছে, উত্তেজনা কি খুব বেশি কিনা, মানে স্বাভাবিক হয়েছে কিছুটা?
কিছুক্ষণ আগে এখানে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের যে শিক্ষার্থী তাদের মধ্যে ধাওয়া পাল্টা খাওয়ার ঘটনা ঘটেছে, সেটি কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে একাধিকবার এই ঘটনা ঘটেছে। এবং দেখতেই পাচ্ছেন তার সামনে আমরা এখন যে জায়গাটিতে আছি আইডিয়াল কলেজের ঠিক সামনে, এখানে কিছুক্ষণ আগেও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল, কিন্তু শিক্ষকদের তৎপরতায় এখন আপাতত এই কলেজের সামনের যে উপস্থিতি সেটি তুলনামূলক কমে গেছে এবং শিক্ষার্থীরা ফিরেছে। আর সামনের যে সড়কটি দেখছেন যে এখন যানবাহন চলাচল করছে, কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। এবং দেখতেই পাচ্ছেন যে সামনের ঠিক কলেজের সামনের যে সড়কটি, সেই সড়কের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর যে চিহ্ন, সেই চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন যে ইট পড়ে আছে, কাচের ভাঙা কাচ পড়ে আছে এখানে, যেটি বলা হচ্ছে যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে তাদের যখন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা হয় তখন বেশ একজনের আহত হয়েছে এই ঘটনার কারণে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু শিক্ষার্থী এখানে আছে, আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে এখানে আসলে কি ঘটেছে। আজকে এখানে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এই বিষয়ে আসলে আপনার বক্তব্যটা কি? ধাওয়া পাল্টা দেওয়া আসলে তো এটা হয়ে যাচ্ছে না, এটা তো আজকের না। তো এখানে হচ্ছে কি যে আমাদের জুনিয়রদেরকে আগে হামলা করে, আগে কালকেও করছে, তাদের ক্লাস ছিল আমাদের, আমরা 26 ব্যাচের, কালকে আমাদের এক্সাম ছিল না। তো ঢাকা কলেজের সামনে দিয়ে বেতন দিতে যায় কিংবা যারা গাড়ি দিয়ে আসে, গাড়ি থামিয়ে আইডি কার্ড চেক করে, ব্যাগ চেক করে তাদেরকে মারে। এই হচ্ছে ঘটনা। আজকে আবার হচ্ছে আমাদের ক্যাম্পাসের সামনে আসছে আমাদের মারতে, আমাদের ক্যাম্পাস ভাঙচুর করতে। তো আমাদের 27 ব্যাচের স্টুডেন্টরা তখন ভিতরে ছিল, ক্লাস করতেছিল, তো তারা তখন ডিফেন্স করছে এতটুকুই। তারপরে হচ্ছে আমাদেরকে স্যাররা ভিতরে নিয়ে গেছে, সবাই আমরা ভিতরে। এই যে এখানে ভাঙা জিনিস দেখতে পাচ্ছি, ইট পাটকেল দেখলাম, সেগুলো কেন? আসলে এগুলা যখন তারা এদিক দিয়ে আসছিল, তারা হাতে ইট পাটকেল লাঠি যা পারছে তাই নিয়ে আসছে, এগুলা তারই প্রমাণ। আর পুলিশ ছিল এদিকে, পুলিশের সাথে তাদের ধাওয়া, আমাদের না, ঢাকা কলেজের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এই রোডে। আচ্ছা, এইরকম ঘটনা তো একাধিকবার ঘটছে, সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনি কি বলবেন যে এটা সমাধান কিভাবে আসবে? এটার সমাধান আসলে আমার মনে হয় 3 কলেজ মিলে একটা সম্মিলিত প্রচেষ্টা এটার সমাধান করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আসলে যেটা বলছিলাম যে এইখানে এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিংবা এই যে দুই কলেজের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে যে ঘটনাগুলো ঘটে সেটি প্রায়ই দেখছি, একাধিকবার এই ঘটনা ঘটেছে। এবং গত বছরের শেষের দিকেও তারা দেখেছিলাম যে একটা শান্তিপূর্ণ সমাবেশ তারা করেছিল এবং তারা মিলে গিয়েছিল, কিন্তু তারপরেও আজকে আবার এই ঘটনা ঘটেছে। এবং বারবার এই ধরনের ঘটনা ঘটার ফলে আমরা যেটি দেখি যে রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং তার ফলে কিন্তু জনগণের ভোগান্তিটা বাড়ে। আজকেও তার ব্যতিক্রম হয়নি, তবে দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে এই রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। পুরা ঢাকা কলেজের সামনের রাস্তা থেকে শুরু করে এই ধানমন্ডির ভিতরের রাস্তাগুলোও কিন্তু বন্ধ ছিল। তো এই ভোগান্তিটা আসলে সবাই মুক্তি চায়, যে তারা কোনোভাবে বসুক কিংবা যে কোনো পদক্ষেপই নেওয়া হোক, যে পদক্ষেপের কারণে এই যে বারবারের যে সংঘর্ষটা কিংবা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে শিক্ষার্থীদের মধ্যে, সেটা হয়তো বা সমাধান করা সম্ভব হবে, সেটি এখান থেকে চাইছেন। আপনাকে ধন্যবাদ সম্রাট আনোয়ার। আসলে আমাদেরও প্রত্যাশার জায়গাটা থাকবে এই যে সংঘর্ষ হচ্ছে স্টুডেন্টদের বা কলেজের মধ্যে, সেই বিষয়গুলো আসলে দূরীভূত হবে। ধন্যবাদ আপনাকে। জানছিলাম আসলে সেখানের আসলে কি অবস্থা এই মুহূর্তে, রাস্তাঘাট কিছুটা এখন স্বাভাবিক হয়েছে যেমনটা আপনি বলছিলেন। দর্শক, নির্বাচনী প্রচারণার শুরুর দিনে ঢাকা 15 আসনে গণসংযোগ এবং জনসভা করবে জামাত ইসলামী, যেখানে আসলে প্রধান অতিথি হিসেবে থাকবেন ওই আসনের প্রার্থী এবং দলের আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুর 10-এ আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস, তাদের যে প্রচারণার কার্যক্রম, সেই কার্যক্রমে খবরাখবর একটু আমরা জানবো আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাসের কাছ থেকে। সোহাগ বিশ্বাস, ভোটারদের প্রতি তাদের যে প্রতিশ্রুতি, পরিকল্পনা এবং সেসব কিভাবে আসলে ক্রমান্বয়ে তারা বাস্তবায়ন করবেন এবং সেগুলোর সমন্বয় কেমন করে হবে, সর্বোপরি যদি জানতে চাই যে দলটির দেশের প্রতি যে দায়বদ্ধতার জায়গা, সেটা নিয়ে আসলে দলের ভাবনা, পাশাপাশি ভোটারদের কিংবা সমর্থকদের কথা যদি জানতে চাই, তাদের আসলে জামাত ইসলামের প্রতি যে প্রত্যাশার জায়গা, সেগুলো নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই এবং শুনতে চাইবো প্রচারণার কি অবস্থা একটু জানাবেন সেখানে। সোহাগ, প্রচারণার কার্যক্রম সম্পর্কে একটু জানাবেন। জামাত ইসলামের কি অবস্থা, তারা তাদের কার্যক্রমটা কিভাবে চালাচ্ছেন এবং ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য আজকে শুরুর দিনটা তারা কিভাবে শুরু করেছেন? সোহাগ, আমাকে শুনতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই? জামাত ইসলামে আসলে নারী ভোটারদের সাড়া কেমন পাচ্ছে সেই বিষয়টা একটু জানার আগ্রহ আছে, আপনার মাধ্যমে জানতে চাইব।
থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করছে রাজনৈতিক দলগুলো। এই যে ঢাকা 15 আসন, সেই 15 আসনের যে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি তার যে নির্বাচনী আসন, সেই নির্বাচনী আসন থেকেই প্রচার প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করবেন। এই আনুষ্ঠানিকতা শুরু করে তিনি ঢাকার বাইরে, যেহেতু তিনি একই সাথে দলটির আমির এবং এই 15 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সে কারণে তিনি এই সমাবেশ শেষ করে তিনি আগামীকাল ঢাকার বাইরে বেশ কিছু এলাকা, বিশেষ করে উত্তরবঙ্গ সফর করবেন। আমরা যদি একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করি যে বেলা 2টার দিকে আসলে আজকের এই যে জামায়াত ইসলামের যে সমাবেশ, সেটি শুরু হওয়ার কথা রয়েছে এবং এই সমাবেশের মধ্য দিয়ে জামায়াত ইসলাম তাদের যে নির্বাচনী যে প্রচার প্রচারণা, সেটি আসলে শুরু করতে যাচ্ছে। এছাড়া আগামী 22 জানুয়ারি সদস্য পদপ্রার্থী, সে কারণে তিনি এই সমাবেশ শেষ করে তিনি আগামীকাল ঢাকার বাইরে বেশ কিছু এলাকা, বিশেষ করে উত্তরবঙ্গ সফর করবেন। আমরা যদি একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করি যে বেলা 2টার দিকে আসলে আজকের এই যে জামায়াত ইসলামের যে সমাবেশ, সেটি শুরু হওয়ার কথা রয়েছে এবং এই সমাবেশের মধ্য দিয়ে জামায়াত ইসলাম তাদের যে নির্বাচনী যে প্রচার প্রচারণা, সেটি আসলে শুরু করতে যাচ্ছে। এছাড়া আগামী 22 জানুয়ারি ঢাকার যে 12, 14, 15 আসনের মধ্যে দিয়ে তিনি মূলত এই যে এর আশপাশে 12, 14, 15 যে আসনগুলো রয়েছে, সেই আসনগুলোর প্রার্থীরা এবং ঢাকার যে অন্যান্য আসনের প্রার্থীরা রয়েছে, তারা আজকের এই সমাবেশে যোগ দেবেন। এছাড়া 23 জানুয়ারি তিনি পঞ্চগড়ে সমাবেশ করবেন, দুপুর 2টায় দিনাজপুরে সমাবেশ করবেন, একই দিন বিকেল 4টায় ঠাকুরগাঁয়ে জামায়াত ইসলামের আমির তিনি সমাবেশে অংশ নেবেন। 24 জানুয়ারি সকালে তিনি শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন এবং 10টায় গাইবান্ধার একটি জনসভায় অংশ নেবেন, 12টায় বগুড়ার জনসভায় এবং 4টায় সিরাজগঞ্জের একটি জনসভায় অংশ নেবেন এবং সন্ধ্যা 6টায় জনসভায় পাবনার জনসভা শেষ করে তিনি 25 তারিখে তিনি 3টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এরপরে তিনি আবার 27 তারিখে ঢাকায় ফিরবেন। তো মোটামুটিভাবে তার যে রাজনৈতিক যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির গুলো তিনি ঢাকার বাইরে যেমনটা করবেন, একই সাথে তিনি ঢাকাতেও তার যে রাজনৈতিক কর্মসূচি সেটি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মূলত কবিতা, এই যে আজকের সমাবেশ, সেই সমাবেশের মধ্য দিয়েই জামায়াত ইসলাম তাদের যে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণার শুরুটা করলো আর কি। এই ছিল কবিতা, আমার কাছে থাকা মিরপুর 10 নম্বর থেকে সর্বশেষ কবিতা। জি, আপনাকে ধন্যবাদ সোহাগ বিশ্বাস। আপনি আমাদের জামায়াত ইসলামের নির্বাচনী প্রচারণার কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন। দর্শক, আজকে নির্বাচনী প্রচার প্রচারণার কার্যক্রম শুরু হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের প্রচারণার কার্যক্রমগুলো চালাচ্ছেন, আমরা আজকে হ্যাপেনিং পয়েন্টে চেষ্টা করেছি সেই বিষয়গুলো তুলে ধরার দর্শকদের উদ্দেশ্যে। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটি নিউজের সঙ্গেই থাকবেন।